বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। তার ওপারে যেগুলি দামোদর নদী, সেখানে একটি গ্রাম ছিল। সেই গ্রামে আমাদের লোকেরা কেউ যেত না, কমিউনিস্ট ছিল ভয়ঙ্কর সেই গ্রাম। সেখানে যে যেত সে আর ফিরত না। তো 1972 সালের নির্বাচন, আমি সবাইকে বলেছিলাম, দেখো ওই গ্রামে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওই গ্রামে ভোট ছাড়াও আমরা ভোটে দিই। আমি ছিলাম না, আমার অবর্তমানে অজিত ব্যানার্জি বলে এক ভদ্রলোক, তিনি একটি ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন এই ভোটার লিস্টে, ওখানে দিয়েছে। আমি যখন বিকেলবেলায় অফিস ফিরলাম, আমি দেখলাম, বললাম যে এই ভোটার লিস্টে থেকে কি নিয়ে গেল? বললো অজিত ব্যানার্জি একজনকে পাঠিয়েছে গাঙ্গুরের কাছে, ওই গ্রাম থেকে। আমার সর্বনাশ। তখনই আমি জিপ নিয়ে আমার ছেলেদের নিয়ে রওনা, সন্ধ্যার অন্ধকার নিয়ে গাছের মধ্যে একটা বেড়াল টাঙানো আছে, আর বেড়াল তারা ঝুলছে গাছের মধ্যে। আমি পাশে একটা মুদির দোকানের মালিককে দেখে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, গাছে বেড়ালটা ঝুলছে কেন? বললো, দাদা আপনি তো জানেন না, এখানে কিছু লোক, কিছু ছেলেরা আসে এবং রিভলভার দিয়ে ওই টার্গেট করে, ওরা গুলি করে করে টার্গেট বিড়ালটাকে। এটা সম্ভব? এগুলো আমি দেখেছি, আমি এগুলো চোখে দেখেছি যে মানুষ কিভাবে অমানুষে পরিণত হয়, হিংসা কিভাবে মনুষ্যত্বকে বিলুপ্ত করে দিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। রাজনীতি তো হিংসার জন্য। আমি জানি যে কখনো কখনো মারপিট, ঝামেলা, ঝঞ্ঝাট আজ থেকে 100 বছর আগেও হয়েছে, এখনো হচ্ছে। হ্যাঁ, এটা একটা ওদের ব্যাপারই আছে, অন্যটা কংগ্রেস কালচার, ওটা আজকের থেকে নয়। তো 1 নম্বর। 2 নম্বর হলো, আমি দেখিনি ও খুঁচিয়ে কারোর সাথে ঝগড়া বা অন্য লোকের খোঁচানিতে ঝগড়ায় নেমে যেতে। আর বাকি যাদের যে মূর্তিমানদের দেখেছি, তাদের নাম করে করে আমি বলছি, ওরা আপনাই চিত্র এঁকে নিন। শ্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি আমার ডাইরেক্ট মন্ত্রী ছিলেন। একটাই খালি ওনার মার আফসোস ছিল যে, প্রিয় তুই একটা সত্যি কথা বলে যা বাবা। হ্যাঁ, মা আমাকে বলতেন, এই কি হয়েছে, তুমি প্রিয়কে একটা সত্যি কথা বলাতে পারো না? যাই হোক, ওর অনেক গুণও ছিলেন, তার মধ্যে এটাও একটা ছিল যে একটা সত্যি কথা কোনোদিন বলেননি, কিন্তু অর্গানাইজেশন ক্যাপাসিটি ছিল, অনেক কিছু ছিল, ইত্যাদি ইত্যাদি। উনি বারংবার 2-4 জায়গায় আমি দেখলাম সোমেন বাবু কথাটা ব্যবহার করেছে। সোমেন দা বা সোমেন বলে, কিন্তু দেখলে ওর ভয় লাগে। কেন জানেন? ছাত্র বলে আমরা যখন প্রেসিডেন্সি কলেজে লড়ছি, তখন নকশাল, এসএফআই, কংগ্রেস সরাসরি তখন করা যেত না, বেনামে করতে হতো, ছাত্র সংযুক্ত ছাত্র ফেডারেশন ফ্রন্টটার নাম করে। মারধরও খাচ্ছি আমরা সবাই, অনেকেই। তখন সোমেনবাবুরা মাঠে নেমেছি। আমার এখানে দুঃখ থাকলো যে উনি সোমেনবাবুকে ওই মোটামুটি হোয়াইট ব্রাশ করে ছেড়ে দিয়েছে। তখনকার দিনের গল্পগুলো করে বলেননি। ওই যুগের শেষে সিদ্ধার্থবাবুর সময়, আমরা 72-73 গল্প বলছি, ওই আওয়াজ স্ট্রিট বাড়িতে নকশাল ছেলেদের যেভাবে মারা হতো, লোকের আঙ্গুল টেনে পার করা, তার চিৎকার সার্থনাদ শোনা যেত 1 মাইল দূর থেকে। উনি আর একজন নাম ছিলেন, ভালো নাম আমি জানি না, খাটাকৃষ্ণ বলেই নাম জানতাম, ইত্যাদি ইত্যাদি। তা একটা যুগ গেছে, পুরো যুগ গেছে ওই সময়টি, যে প্রথমে নকশালের এলো, উনি নকশাল থেকেও শুরু করেছেন নকশালদের রাজনীতি। বামেদের সাথে কংগ্রেসের যে একটা আজীবন শত্রুতা, এবং বামেদের সাইবাড়ির ঘটনা, ঘটনাচক্রে সাইবাড়ির সময় আমি আবার বর্ধমানেই ছিলাম।
হ্যাঁ, আমার কাকা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরুণ দত্ত, আর বাকিটা বলার দরকার নেই। তো সে সময়টা ছিলাম। আর একটু যদি স্পষ্ট করে বলতেন যে ওই সময়টা কি হয়েছে। আপনি এক জায়গায় লিখেছেন যে কংগ্রেস থেকে যখন বিতাড়িত করলো মমতাকে, পুরো চোখের সামনে দেখলাম ঘটনাগুলো কি হলো এবং তার কি রূপ নিল। 96 আমি কথা বলছি 95 পর থেকে যখন जो किताब लिखा है वो किताब में मेरा पुराना लाइफ में जब मैं स्टूडेंट था कॉलेज यूनिवर्सिटी और उसके बाद जब मैं स्टार्ट किया पॉलिटिकल लाइफ, उसी टाइम में बंगाल में बहुत टर्माइल चलते थे। बहुत नक्सलाइट सीपीएम पार्टी कांग्रेस का बहुत लड़ाई चलते थे, बहुत खून खमारी हुआ, बहुत ब्लड शेड हुआ। मैंने वो सब कुछ देखा। उस समय में जो कुछ देखा कि हम लोग कैसे फाइट किया, ये एक किताब में लिखा। বাংলার রাজনীতি বরাবরই রক্তক্ষয়ী, আপনারা তো দেখে এসছেন, এখন কি তার পরিবর্তন হয়েছে? কিছুটা হলো বা কোথায় হচ্ছে পরিবর্তন? বাংলার রাজনীতি পরিবর্তন হচ্ছে বলে তো আমার এখনো পর্যন্ত বিশ্বাস মনে হচ্ছে না। যে গভর্নমেন্ট বলছে আমরা পরিবর্তন করব, যদি সত্যি পরিবর্তন করতে পারে আমি সেটার জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনও যেহেতু প্রতিদিনই দেখি যে কোথাও না কোথাও মনে হচ্ছে তো হচ্ছে। দেখুন, বাংলার ইতিহাস যদি দেখি, বাংলা এবং বাঙালির ইতিহাসের চর্চা যদি করেন, তাহলে দেখবেন একটা হিংসার পরিমণ্ডল বাতাবরণ যে বাংলার মাটির সঙ্গে যেন মিশ্রিত হয়ে আছে। এবং সেই মিশ্রণটা রাজনীতির প্রাঙ্গণে এমনভাবে মিশ্রিত হয়ে গিয়েছে, একটা সময়ে বিশেষ করে 1942 পর থেকে শুরু করে এবং সিপিআইএম, কংগ্রেস এবং অন্য পার্টির মধ্যে কখনো পর্যন্ত হিংসার ব্যাপারটা ছিল, কিন্তু হিংসাতে এরকম ভয়ঙ্কর আকার নেয়। এইটা যে আকারটা নিয়েছে সেটা 1969-এর পর থেকে নিয়েছে এবং পরবর্তীকালে এই হিংসার ব্যাপারটা অনেক ব্যাপক আকার নিয়েছে। আমি আশা করি হিংসার ব্যাপারটা দমন করতে হবে এবং এটা যদি এই সরকার করতে পারে আমি খুশি হব। সিদ্ধার্থ রায়ের আমলে অনেক চেষ্টা হয়েছিল, তার পরবর্তীকালে সিপিএম রাজত্বের সময় হিংসার রাজনীতি হয়েছে এবং সেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করি ভবিষ্যতে এই সরকার চেষ্টা করবে। थैंक यू सर। आप इसकी কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে,
সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা হয়েছে? ছেলে হয়েছে। কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না। তার